যে দৃশ্য দেখেছেন অল্পের জন্য বেঁচে গেছে এনসিপির মানে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান ব্যক্তিত্ব আছেন জনাব নাহিদ ইসলাম। জনগণ কি জিনিস আজকে বুঝতে পারছে, ধোলাইয়ের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছে। এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান ক্ষমতাসীনদের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। কি ঘোষণা দিয়ে দিলেন মির্জা ফখরুল সাহেব, মানে 12 ঘন্টার আলটিমেটাম। সমন্বয়কদের দল কিংবা ডক্টর ইউনূস তিনি যদি পদত্যাগ না করে তাহলে সমন্বয়কদের দল নিষিদ্ধ করতে হবে। দেশে মানুষ থাকতে হবে, আপনারা কি মানুষ ছাড়া রাজনীতি করবেন? আপনি যদি আমাদের নিরাপত্তা দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার কোনো অধিকার নেই, আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে। আগামী সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাচ্ছেন। চীন তার জন্য লাল বাগিচা বিছিয়ে দেবে বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা রীতিমতো অবাক হয়েছেন অংশ বিশেষগুলো দেখে। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি, যা দেখলে আপনারা আরও বেশি রীতিমতো অবাক করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর কথা না বাড়িয়ে আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান ক্ষমতাসীনদের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। কি ঘোষণা দিয়ে দিলেন মির্জা ফখরুল সাহেব, মানে 12 ঘন্টার আলটিমেটাম। সমন্বয়কদের দল কিংবা ডক্টর ইউনূস তিনি যদি পদত্যাগ না করে তাহলে সমন্বয়কদের দল নিষিদ্ধ করতে হবে। এবং তিনি যদি অন্তর্বর্তীকালে সরকারে থাকতে চায় এবং তিনি যদি বাংলাদেশে একটা নির্বাচনের আয়োজন করতে চায় তাহলে তাকে আপনার নিরপেক্ষতা এটার প্রুফ করতে হবে যে তিনি নিরপেক্ষ। তিনি যদি এটার প্রুফ কিংবা এভিডেন্স না দিতে পারে তাহলে এই সরকারের অধীনে আপনার বাংলাদেশে কোনো নির্বাচনে হবে না কিংবা আমরা এই নির্বাচনে গ্রহণ করব না। এটা আসলে বোঝাই যাচ্ছে যে এই সরকার তারা দীর্ঘ মেয়াদীভাবে থাকতে চাচ্ছে ক্ষমতার লোভে বা লালসতায়। আসলে হঠাৎ করে মির্জা ফখরুল তিনি কেন এই ঘোষণা দিলেন, এটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে, আচ্ছা সবার আগে আসুন মির্জা ফখরুল সাহেবের একটা বক্তব্য শোনাই, তারপর বাকি কথা বলি। সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। আমরা পরিষ্কার করে বলছি যে এই সরকার বৈধ নয়, এই সরকার অবৈধ এবং এই সরকার অবৈধ সরকারের নিজের অধীনে কোনোদিন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নির্বাচনটাকে নির্বাচনের মতো করতে হবে। নির্বাচনের অভিজ্ঞতা থেকে যেটা আমরা দেখেছি, সুতরাং সেই নির্বাচন থেকে তাদেরকে পদত্যাগ করে একটা নির্বাচনকালীন সরকারের কাছে ক্ষমতা দিয়ে তারা একটা নতুন নির্বাচন করবে এবং বাংলাদেশকে চিরকাল এই সহিংসতা থেকে বন্ধ করার জন্য একটাই মাত্র পথ, সেটা নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাকে আবার চালু করা। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আন্দোলন এবং নির্বাচন পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী যে ভূমিকা, এখন আপনারা কিভাবে এটাকে পুলিশের বা আপনার আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা তো নির্ভর করবে সরকারের ভূমিকার উপরে। সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্ত অনুযায়ী পুলিশকে, আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হয়। আমরা বলছি যে এই সরকারকে পদত্যাগ করতে হবে। একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই সরকারকে পদত্যাগ করতে হবে। কি দেখলেন তো, শুনছেন? এই সরকারের অধীনে কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। অন্যদিকে আপনার যে নাকি এক সপ্তাহ আগে উপদেষ্টা ছিল, আপনার উপদেষ্টা আর কেউ না, ভুট্টো সাহেব, নাহিদ ইসলামের কথা বলতেছি আমি। এই ভুট্টো সাহেব তিনি বলছে যে 72-এর সংবিধানকে মুছে ফেলে 24-এর যেই আপনার তারা যেই সরকার কিংবা দেশটা স্বাধীন করছে, মানে তথাকথিত তারা বলে, আমরা তো এটা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে। এখন আসুন, এই তথাকথিত আপনার ভুট্টো সাহেব তিনি বলে যে 24-এর যে স্বাধীনতা এটাকে ঘিরে কিংবা এই 24-এর ইতিহাসকে ঘিরে বাংলাদেশে একটা নতুন সংবিধানকে লেখা হবে। অন্যদিকে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে 24-এর এই সংবিধান কিংবা শেখ হাসিনার আমলে কিংবা বিএনপির আমলে যেই সংবিধান আছে, 72-এর সংবিধান আছে,
71-এর মানে যত আছে আর কি আপনার মুক্তিযোদ্ধার চেতনা বা ইতিহাস সমস্ত কিছু যতক্ষণ না পর্যন্ত সংশোধন কিংবা আপনার সংস্কার না করা হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এটাকে কেন্দ্র করে মির্জা ফখরুল সাহেব তিনি এই কথা বলে। আশ্চর্য করার মতো একটা ঘটনা হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার তাদের এই দরখাস্তটাকে আপনার মেনে পর্যন্ত নেয়। আপনি কল্পনা করতে পারেন তাদের এই দরখাস্তটাকে মেনে পর্যন্ত নেয়, যেখানে আপনার কি বলে আমেরিকার যে আপনার জাতিসংঘের যে মহাসচিব তিনি কিন্তু বলে গেছে যে বাংলাদেশে একটা আপনার সকল রাজনৈতিক দলকে অ্যাক্টিভ থাকার জন্য এবং বাংলাদেশে গণতন্ত্র মেনে একটা নির্বাচন দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে কিন্তু আহ্বান দেয়। এবং ডক্টর ইউনূসকে তো আপনার কানে একদম ভালোভাবে মনে করেন বলে যায়। অন্যদিকে আমাদের বাংলাদেশের যে সেনা প্রধান মিস্টার ওয়াকার তাকেও কি খুব ভালোভাবে বলে যায় আপনার আমেরিকার মহাসচিব। কিন্তু এই ভুট্টো সাহেব তিনি তো বাংলাদেশের সংবিধানকে চেঞ্জ করে দিবে, 72-এর সংবিধানকে চেঞ্জ করে দিবে। এখানে আপনার অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি নিজে পর্যন্ত বলছে যে বৈষম্য নামে আমাদের বাংলাদেশে দেশটা পুনরায় স্বাধীন করছে, মানে ডক্টর ইউনূসের বক্তব্য। অতএব তোমরা যদি এই স্বাধীনতার সার্বভৌমত্বকে এবং এই বৈষম্যটা তোমরা যদি ধরে রাখতে চাও তাহলে তোমাদের নিজেদের দল গঠিত করতে হবে এবং এই দলকে ক্ষমতায় বসতে হবে, সংসদে যেতে হবে। তাহলে তোমরা তোমাদের কি এই বৈষম্যটা বজায় রাখতে পারবা। এবং এটাকে ঘিরেই আপনার মির্জা ফখরুল সাহেব 12 ঘন্টার আলটিমেটাম, যে 12 ঘন্টার ভিতরে কিংবা এই সরকার যদি পদত্যাগ না করে এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন আশা করা যাবে না এবং এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। শুধু এটাই না, আপনার মির্জা ফখরুল তিনি আরো বলেন যে বাংলাদেশে আরো একটি 5 আগস্ট কিংবা আরো একটা জুলাই মাস হতে পারে যদি অন্তর্বর্তীকালে সরকার তিনি নিরপেক্ষ কিংবা তিনি তার যে কথা কিংবা তিনি তার বৈষম্য নামে যেই আন্দোলনকারী বা উপদেষ্টা তাদের কথা থেকে তিনি যদি বের হয়ে আপনার মানে কি আমাদের বাংলাদেশের গণতন্ত্র অনুযায়ী তিনি যদি সেই ভূমিকায় না আসতে পারে কিংবা সেই ভূমিকা তিনি না পালন করতে পারে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং এই নির্বাচনে আমরাও মানি না। আপনার বাংলাদেশে বর্তমান যেটা ঘটিত কিংবা সবচেয়ে যদি মার প্যাচে বর্তমান পড়ে থাকে সেটি হচ্ছে নাম্বার 1 বিএনপি। কারণ বিএনপির বেশ কিছু নেতা কর্মীরা তারা অলমোস্ট বুঝে গেছিল যে বাংলাদেশে তারা কি ক্ষমতায় চলে আসছে, কিন্তু এরা বা এদের বড় বড় যারা নাকি নেতা কর্মী আছে ভাই তাদের কথা বলতেছে, তারা তো খুব অ্যাক্টিভ জ্ঞানীমান লোক, তারা তো জানে যে বাংলাদেশে আগামী নির্বাচনটা কতটা স্ট্রাগল কিংবা কতটা আপনার কম্পিটিশন হতে পারে। আর যারা নাকি মনে করেন হাতে পায়ে বড় হয়েছে নেতা কর্মী তারা তো ভাইবাই বসছে যে বিএনপি ক্ষমতায় চলে আসছে। এটার জন্যই বাংলাদেশে অনেক জায়গায় বিএনপি চাঁদাবাজি, আওয়ামী লীগের উপরে হত্যাকাণ্ড, ভাই জানি এগুলা, ঠিক আছে এগুলা বলতেছি না, বাট জানি এভিডেন্স সহকারে আমার কাছে বহুত ভিডিও আছে, তবে আমি এগুলো দেখাই না। কারণ আমি চাই না আওয়ামী লীগের উপরে যে পরিমাণ বাংলাদেশে আপনার মানে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তাদেরকে তো বর্তমান সরাই দেওয়া হচ্ছে এবং বিএনপির উপরেও আপনার সেম এই ঘটনাটা ঘটুক কিংবা এই আক্রমণটা ঘটুক, এটা আমি চাই না, বিদায় আমি এই ধরনের নিউজগুলো করি না। তবে যাই হোক, বর্তমান আপনার মির্জা ফখরুল তিনি এই অন্তর্বর্তীকালে সরকারের বেশ কিংবা কঠিন ভাবে তিনি প্রতিনিয়ত আর কি পদক্ষেপে যাচ্ছে। তবে আপনার অনেকটা এইরকম হতে পারে ইনশাল্লাহ, মানে শোনা কথা বলতেছি আমি, অনেকটা শুনতেছি যে আওয়ামী লীগ আর বিএনপি নাকি রাজপথে নামবে যদি আপনার অন্তর্বর্তীকালে সরকার এই ভুট্টো সাহেবদের কথা কিংবা যে তারা যে টাইম লাইনটা দিচ্ছে, যে কথাটা দিছে, সে কথা থেকে যদি ফিরে না আসে আর যদি সংবিধানের উপরে হাত দেয় এই ভুট্টো সাহেবের কথা শোনা, তাহলে বাংলাদেশে অরিজিনালি আরো একটা জুলাই মাস না আপনার আরো একটা 71 দেখবো ইনশাল্লাহ। এই হানাদার এবং পাকিস্তান কুলাঙ্গার বাহিনীদের জন্য আমরা আরো একটা 5 আগস্ট না, আমরা আরো একটা 71 তৈরি করব বাংলাদেশে অচিরেই। বিএনপি করবে কি না করবে না সেটা আমরা পরোয়া করি না, কিন্তু আমরা যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করি তারা একত্রে হয়ে এই পাকিস্তানি হানাদার বাহিনীদের আমরা অবশ্যই উৎখাত বাংলার মাটি থেকে অবশ্যই করব। যাই হোক দর্শক বন্ধুরা, খেলা জমে ক্ষীর
এখন দেখার বিষয় যে আপনার বিএনপির মির্জা ফখরুল সাহেবের কথাটা তিনি আসলে কতটুকু মানে এই অন্তর্বর্তীকালীন সরকার। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেশে মানুষ থাকতে হবে, আপনারা কি মানুষ ছাড়া রাজনীতি করবেন? আপনি যদি আমাদের নিরাপত্তা না দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার কোনো অধিকার নেই। আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে। আগামী সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাচ্ছেন। চীন তার জন্য লাল বাগিচা বিছিয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। রিপোর্ট সাউথ চায়না মর্নিং পোস্টের। এই সফরটি আসছে এমন একটি সময়ে যখন বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে। ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা, সংখ্যালঘু ইস্যু এবং মার্কিন গোয়েন্দা পরিচালকের বিতর্কিত মন্তব্য সব মিলিয়ে ঢাকা দিল্লি সম্পর্ক এখন ঠান্ডা যুদ্ধের পর্যায়ে। এই প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের চীন সফর নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। ডক্টর ইউনূস ২৭ মার্চ চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেবেন। এরপর ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও তিনি পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন এবং সেখান থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাবেন। এই সফরে বাংলাদেশ চীন সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিত রয়েছে। বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন। পেছনের গল্প। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কে চিড়ি ধরেছে। গত জানুয়ারিতে ভারত ৪১০০ কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়ার কাজ পুনরায় শুরু করার পর উত্তেজনা আরও বেড়েছে। ঢাকা এবং দিল্লি পরস্পরের কূটনীতিকদের তলব করেছে। মার্কিন গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের বিতর্কিত মন্তব্য এই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। তিনি বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন মার্কিন সরকারের জন্য উদ্বেগের বিষয়। তবে ইউনূসের অফিস এই মন্তব্যকে প্রত্যাখ্যান করেছে। ২০০৬ সাল থেকে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০২২ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে ২২.৮৮ বিলিয়ন ডলার ছিল চীনের রপ্তানি। ২০১৬ সালে বাংলাদেশ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেয়। এরপর থেকে চীনের বিনিয়োগ বাংলাদেশে ব্যাপকভাবে বেড়েছে। পদ্মা সেতু রেল লিঙ্ক, কর্ণফুলী টানেলের মতো মেগা প্রকল্পে চীনের অংশগ্রহণ রয়েছে। এখন ঢাকা চীনের কাছ থেকে মংলা বন্দরের সম্প্রসারণের জন্য ঋণ চাইছে। বাংলাদেশে চীনের বিনিয়োগ ৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, কিন্তু গত বছর রাজনৈতিক অস্থিরতা চীনের বিনিয়োগ নিয়ে উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইউনূসের এই সফরের একটি বড় লক্ষ্য হল চীনকে আশ্বস্ত করা যে বাংলাদেশে তাদের অর্থনৈতিক স্বার্থ নিরাপদ। তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ ভারত চীনের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। ২০১৬ সালে বাংলাদেশ তিস্তা নদী পুনরুদ্ধার প্রকল্পের জন্য চীনের কাছ থেকে ঋণ চেয়েছিলেন, কিন্তু ভারত এই প্রকল্পে আপত্তি জানায়। ভারত বলেছে তারা নিজেরাই এই প্রকল্প বাস্তবায়ন করবে। এই ইস্যুটি বাংলাদেশ ভারত চীনের মধ্যে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার একটি বড় উদাহরণ। বিশেষজ্ঞরা বলছেন, ইউনূসের সফরে তিস্তা নদী প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। চীনের কৌশলগত উদ্দেশ্য। বাংলাদেশের প্রভাব বিস্তার। বাংলাদেশে চীনের বিনিয়োগ শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত। চীন বাংলাদেশের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বিস্তার করতে চায়। বিশেষ করে ভারতের সঙ্গে প্রতিযোগিতায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন গত অক্টোবরে বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন। এছাড়াও তিনি ইউনূস এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন। ডক্টর ইউনূসের চীন সফর শুধু একটি কূটনৈতিক সফর নয়, এটি বাংলাদেশ চীন ভারতের ভূ রাজনৈতিক খেলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সফরে অর্থনৈতিক সহযোগিতা, কৌশলগত সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। বিশেষ করে তিস্তা নদী প্রকল্প এবং চীনের বিনিয়োগ নিয়ে যে আলোচনা হবে তা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। দেশে মানুষ থাকতে হবে, আপনারা কি মানুষ ছাড়া রাজনীতি করবেন? আপনি যদি আমাদের নিরাপত্তা না দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার কোনো অধিকার নেই। আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে। আপনাকে কিন্তু আমরা মাথায় উড়াইছি, মাথা থেকে ফেলে আসার দিতে ১ মিনিট দিতে বোধ করবো না। একজন সফল অভিনেতা না হতে পারলেও একজন ব্যবসায়ী হিসেবে আছে তার অদম্য সফলতা। দেশের বর্তমান পরিস্থিতি তার ব্যবসাকে অস্থিতিশীল করে তুলেছে। তিনি মনে করেন, বর্তমানে যে সরকার আছে তিনি বেকারত্ব সৃষ্টি করতে ব্যস্ত। সবাইকে বেকার করে রাজনীতি করবেন, মানে যত বেকার হবে তত আপনাদের পিছনে লাইন ধরে স্লোগান করবে। এটা চান আপনারা? লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে।
এছাড়া ডক্টর ইউনূসকে অবৈধ ঘোষণা দিয়েছে জনগণ। তাদের মতে 7 মাসের মধ্যে বাংলাদেশকে ধ্বংস করেছে ইউনূস সরকার। 7 মাসে কোনো সমস্যার সমাধান করতে পারেন নাই। আপনি যদি আরো 7 মাস টেনে নিয়ে যান, এই দেশ তো ফোকলা হয়ে যাবে, আর কিচ্ছু থাকবে না। সংস্কারের কথা বলে যে সংস্কার দেশে চালাইতেছে, এটা আসলে বাস্তবায়নে উল্টাটা। দেশের মানুষের দাবি শেখ হাসিনাই ভালো ছিলেন, তিনি বাংলাদেশের মানুষের জন্য অনেক করেছেন। শেখ হাসিনা উনি নিয়েছে টিট ফর ট্যাট, উনি খুব স্ট্রিক্ট মহিলা ছিলেন। ওনাকে আমরা স্বৈরাচার মনে করেছি, ওনাকে আমরা ফ্যাসিস্ট মনে করেছি, ফ্যাসিস্ট স্বৈরাচারী মনে করে তাকে আমরা অনেক খারাপ ভেবেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।